গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোহাম্মদ নাজিমউদ্দিনের থ্রিলার উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। গল্প পাঠে আপনাদের সাথে রয়েছে আমি সুরিত। আপনারা যদি আপনাদের পছন্দের কোনো উপন্যাস অডিও বুক হিসেবে শুনতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট অথবা মেসেজ দিয়ে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার পছন্দের উপন্যাসটি অডিও বুক আকারে প্রকাশ করার জন্য। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। রাত 9টার পর শুনশান হয়ে উঠল সুন্দরপুর। স্থানীয় লোকজন গর্ব করে বলে টাউন। আদতে মফস্বল শহর বললেও বেশি বলা হবে। এই যেন বিশুদ্ধ একটি গ্রাম। সেই গ্রামের বুক চিরে মহাসড়ক চলে গেছে। সেই সড়কের দুপাশে গড়ে উঠেছে কিছু দোকানপাট। নিম্নমানের একটি আবাসিক হোটেল থাকলেও কোনো ব্যাংক কিংবা সরকারি দপ্তর নেই। আছে শুধু পল্লী বিদ্যুতের একটা ছোটখাটো অফিস। বিছানা ঘেঁষে জানালার সামনে বসে কানে ফোন চেপে রেখেছে সফা। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে জানালার সামনে বসে কথা বলতে হচ্ছে। তারপরও 5 মিনিটের মধ্যে 3বার লাইন কেটে গেছে। কথাবার্তাও মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে দুর্বল সিগন্যালের কারণে। 10 বাই 8 ফুটের একটি রুম, সিঙ্গেল খাট আর আম কাঠের টেবিল চেয়ার রাখার পর খুব বেশি জায়গা নেই। কমপক্ষে হলেও সপ্তাহখানেক লাগতে পারে, তবে আমি শিওর না। একটু জোর দিয়ে বলল সে। হোমরা চোমরা লোকজনের সাথে মহিলার বেজায় খাতির। সাবধানে কাজ করতে হবে, টের পেয়ে গেলে কাজটা করা খুব কঠিন হবে। মুস্কান যুবরীর সেই রহস্যময় চাহনির কথাটা মনে পড়ে গেল তার। এরই মধ্যে কি মহিলা টের পেয়ে গেছে? অসম্ভব। সে এমন কিছু করেনি যে টের পেয়ে যাবে। এখানে হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, এখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। আমি সময় আর সুযোগ পেলে নিজেই ফোন করব, ওকে? ঠিক এমন সময় কেউ তার দরজায় নক করলে ফোনটা কান থেকে সরিয়ে বলে উঠল, কে? ইয়া, আমি আতর। দরজার ওপাশ থেকে কণ্ঠটা শোনা মাত্রই সে ফোনে বলল, আচ্ছা এখন রাখি, পরে কথা হবে, বলে দ্রুত উঠে দরজা খুলে দিল সে। আপনার 50 টাকা সেভ করে দিলাম, দাঁত বের করে বলল আতর। এমন ফাপর মারছি যে ম্যানেজার পাতলা পায়খানা শুরু করে দিছে। না না, ওসবের দরকার ছিল না, একটু বিরক্তির সাথে বলেই আতরকে ঘরে ঢুকতে দিয়ে দরজা বন্ধ করে দিল। বসেন। ঘরের একমাত্র চেয়ারটা দেখিয়ে বলল সে। নিজে বসলো বিছানার উপর। রাইতের খানা খাইছেন? হ্যাঁ। ইনফর্মার মুখে রহস্যময় হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলেও সেটা অশ্লীল দেখালো। ওই বেডে রয়ে আনে না। আলতো করে মাথা নেড়ে সায় দিল সে। দাঁত বের করে হাসলো ইনফর্মার। সফা কিছু বলল না। খুব ভালো, খুব ভালো। বুঝতে পারছে না হাসিটা কিভাবে থামাবে। প্রথমে শব্দহীন করলো, তারপর অভিব্যক্তি পাল্টে বলল, গাঞ্জা মদ কিছু লাগবো নি? না না, আজ ইচ্ছে করছে না, লাগলে আমি বলবো আপনাকে। ঠিক আছে, একটু হতাশ হয়ে বলল আতর। তাইলে এখন আমার লগে চলেন, আপনার এক জায়গায় নিয়ে যাবো। অবাক হলো সফা। কোথায়? আপনি তো হেয়ার ব্যাপারে অনেক কিছু জানবার চান না? কই থেকে এলো, কেমনে এলো, তাই না? হ্যাঁ, কিন্তু জলদি আসেন, বুইরা গ্যারামে ফিরে আইছে। আবার কই যায় না যায় কোন যায় না তো। আপনি কার কথা বলছেন? গেলেই দেখবার পারবেন। আরে আগে আহেন তো। আর কিছু না বলে হাত ঘড়িটা পড়তে পড়তে জানতে চাইল সে, এখানে মোবাইলে টাকা ভরা যাবে কোথাও? ব্যালেন্স একেবারে শেষ হয়ে গেছে। টেবিল থেকে ফোনটা পকেটে ভরে নিল সে। এই তো যে ডিসপেন্সারিটার লগেই আছে একটা, চলেন যাওয়ানোর সময় বইরা নিয়েন। সফা দরজা লাগিয়ে চুপচাপ বের হয়ে গেল আতর আলীর সাথে। তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকলেও কিছুই জানতে চাইল না। তার দরকার তথ্য, আর সেটা পেতে হলে এই লোকটাকে বেশি প্রয়োজন। হোটেল থেকে বের হয়ে
কিছুটা পথ পায়ে হেঁটে একটা ওষুধের দোকানের পাশের দোকান থেকে ব্যালেন্স ভরে নিল সে। ভাগ্য ভালো দোকানটা খোলা আছে। দোকানির সাথে আতরালের কথাবার্তা শুনে বোঝা গেল ইনফরমারের সাথে বেশ ভালো খাতির। পথে কোনো যানবাহন নেই দেখেই হেঁটে রওনা দিল তারা। আতরের ভাষায় তাদের গন্তব্য বেশি দূরের নয়। সফা অবশ্য এ কথায় খুব একটা আস্থা রাখতে পারছে না। গ্রামের লোকজনকে সে ভালো করেই চেনে। এরা সবসময় তাল গাছ দেখাবে। শুনশান মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছে তারা। দূর থেকে একজোড়া হেডলাইটের আলো দেখা গেল। কোনো বাস ট্রাক হয়তো আসছে। অনেকটা পথ হাঁটার পর মহাসড়ক থেকে ডান দিকে চলে গেল এরকম একটি মেঠো পথের দিকে পা বাড়ালো আতর। তার পেছন পেছন সফা। মাথার উপরে পনে আধখান চাঁদের আলো ঘুটঘুটে অন্ধকার কিছুটা ফিকে করে দিয়েছে। এমন মৃদু আলোয় পথ চলতে অভ্যস্ত নয় বলে ইনফরমারের বড় বড় পা ফেললে তার পক্ষে তাল মেলানো সহজ হলো না। একটু পেছনে পড়ে গেল সে। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ডিসপ্লের আলোতে আতরের পেছন পেছন চলতে শুরু করলো সে। হাঁটতে হাঁটতে একটু ফিরে পেছনে তাকালো ইনফরমার। আইনদারের প্রবলেম হইতেছে না ভাইজান? হ্যাঁ, না না, ঠিক আছে। আপনি কইলাম সাংবাদিক না। কি বললেন? সফা চমকে উঠল। একটা সিগারেট ধরল ইনফরমার। আপনি এসেছেন বিয়ে করতে, মাইয়ার ব্যাপারে একটু খোঁজ নিতেছেন, বুঝলেন? আচ্ছা, আর একটু খুলে বলুন তো। আবার পিছনে ফিরে তাকালো সে। বুঝলেন না, টেকনিক টেকনিক। সাংবাদিক হলে তো বুইরা তো কোনো কথাই কইব না, পা ধরিব না, সব বন করে বয়ে থাকবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সফে এবার বুঝতে পারলো। কিন্তু মেয়েটাকে, মানে কাকে দেখতে এসেছে? আবার কে? ওই বেডি। সফা প্রায় হোঁচট খেতে যাচ্ছিল, তবে সেটা মেঠো পথের উপরে পড়ে থাকা কোনো মাটির চাকার জন্য নাকি কথাটার অভিজ্ঞতা বোঝা গেল না। বুইরা কইলা মানুষ ভালা, খালি মাথায় একটু গিট্টু আছে। একবার মিসাস বিগড়াই গেলে আর কিচ্ছু কইব না। আমগো এসপি সাহেবরেও পাত্তা দেয় না, মুখের উপরে কথা কয়ে দেয়। সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তো মাথাটা একেবারে সলিড, সব কিছু জানে, এইখানে সব তার মুখস্থ। আমি তো জানতাম এখানকার সব খবর আপনি রাখেন। সফা আস্তে করে বলল পেছন থেকে। সেই জন্য লোকজন আপনাকে বিবিসি ডাকে, এখন দেখছি সিএনএনও আছে। হাসলো আতর। কি যে কন আপনি। এর কাছে আপনি সব খবর পাইবেন, কিন্তু এই জামানার কোনো খবর পাইবেন না, সব পুরান আমলের খবর। বুঝলাম না। আবারও পিছনে ফিরে তাকালো পুলিশের ইনফরমার। বুইরা পুরান আমলের মানুষ, হ্যাঁ খালি পুরানা জামানার কথা জানে, এখনকার কোনো খবর রাখেন। হিস্ট্রি চ্যানেল, মনে মনে বলল সফা, তবে মুখে বলল, লোকটা কি করে? মাস্টার আছেন, এখন কাম কাজ কিছু করে না। আমগো এমপি হ্যার চাকরি নক করে দিছে। কেন? এমপি সাহেব কইছিল সুন্দরপুর প্রাইমারি স্কুলটার নাম বদলায় হ্যার বাপের নামে রাখতে। মাস্টার খুব ঘাটতারা মানুষ, বুঝলেন? মানুষের মুখের উপর কয়ে দিছে এইটা সে বাইসে থাকতে হইতে দিব না। তো কারণটা কি? এমপির বাপ হামিদুল্লাহ তো গন্ডগোলের সময় মিলিটারির লগে পিস কমিটি করছিল, মানুষে তারা হামিদদের রাজাকার কয়। হ্যাঁ কইলাম মেলা মানুষ মারছে। তা স্কুলের নামটা কি বদলাতে পেরেছিলেন আপনাদের এমপি? পেছনে ফিরে না তাকিয়ে বলল আতর, আরে না, কেমনে বদলাইব? কইলাম না মাস্টার বাগড়া দিছে। অবাক হলো সফা। সামান্য একজন মাস্টার হয়ে তিনি কিভাবে এটা করতে পারলেন? মাস্টারের পুরানা ছাত্ররা আছে না, হেরা তো বিরাট বিরাট বড় বড় জায়গাতে আছে। হেরা মাস্টারে আবার খুব মান্য করে। বুইরা ঢাকায় গিয়ে পুরানা ছাত্রকে দিয়ে এমন টাইট দিছে, এমপি সাহেব আর স্কুলের নাম বদলাইবার সাহস করে নাই। ও আচ্ছা, এটা কইলাম পেপার রাইছিল, তাই নাকি? হ, রাজাকারের নামে স্কুল হবো এই কথাটা পেপারে আউনের পর এই কেসা লেগে যায়। সফা বুঝতে পারলো ব্যাপারটা।
গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার হলেও ভদ্রলোকের ক্ষমতা নেহাতি কম নয়। তাদের গ্রামেও এরকম দু একজন মাস্টার আছে যাদেরকে সবাই খুব শ্রদ্ধা করে। পুরনো ছাত্রদের অনেকেই সমাজে প্রতিষ্ঠিত, ফলে এক ধরনের ক্ষমতাও তৈরি হয় তাদের। এই গ্রামের সপ্তাহে একদিনের জন্য হইলেও এর কাছে পড়ছে। আতর আবার বলে উঠল, খুব ভালো মাস্টার, আমার ফলেরা ফরাইছি। আপনার ছেলে আছে? আতর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আসিল। কথাটা বলল মলিন কণ্ঠে। সফি ইচ্ছে করে চুপ মেরে রইল। সে অন্য কিছুর গন্ধ পাচ্ছে। এই মুহূর্তে ব্যক্তিগত পেঁচাল শুরু করার কোনো ইচ্ছা নেই তার। এখনো আছে, আপন মনেই বলতে লাগলো সামনের লোকটি। তো আমার লগে কোনো কানেকশন নেই, ওর মার লগে থাকে, কখন কলেজে পড়ে। ও, ছোট্ট করে বলল সাফা। এই দেখেন সামনে গর্ত আছে। আতরের সতর্ক বার্তা শুনে একটু থমকে দাঁড়িয়ে মোবাইল ফোনের ডিসপ্লে আলো ফেলল। গর্তটা লাফে দিয়ে আলো সে। গ্রামের মেঠোপথ যেমন হয়, আঁকা বাঁকা হয়ে পথটি চলে গেছে কত দূর সেটা এই আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে না। তবে চারপাশের ঝোপঝাড় দেখে মনে হচ্ছে না এটা কোনো লোকালয়। সফা কোনো প্রশ্ন না করে চুপচাপ অনুসরণ করে গেল আতর আলীকে। দুজনের পদক্ষেপের শব্দ ছাড়া আর কিছুই নেই। জনমানব শূন্য এলাকাটি রাতের অন্ধকারে ভৌতিক আবহ সৃষ্টি করছে। সফা নিশ্চিত একা একা এরকম জায়গা দিয়ে শহরে বড় হওয়া মানুষ হেঁটে যেতে পারবে না, গা ছমছম করে উঠবে। তবে তার মধ্যে এ নিয়ে কোনো ভয় ডর নেই। পুরোটা কৈশোর গ্রামে কাটিয়েছে, তাছাড়া ভূতে বিশ্বাস করে না সে। গড়পড়তা মানুষের চেয়ে তার সাহসও একটু বেশি। দেখ, বিরক্ত হয়ে বলে উঠল সফা। আবার থমকে দাঁড়ালো। কি সে? মোবাইলের চার্জ শেষ, তার ফোনটা অফ হয়ে গেছে। ইনফরমার আবার হাঁটতে শুরু করলো। অনেকটা বিড়বিড় করে বলতে লাগলো, শহরের মানুষ তো রাত বিরাতের গাঁও গ্রামে চলাফেরা করার অভ্যাস নাই। মুচকি এসে ফোনটা পকেটে রেখে দিল সফা। অন্ধকারে টের পেল ঢালু একটি জায়গা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। শর্টকাটে যাইতাছি, আর বেশিক্ষণ লাগবে না। আতর আলীর কথায় জবাব দিল না সে। লোকটা থেকে মাত্র 2-3 হাত পেছনে আছে। অন্ধকারে টের পেল চারপাশের ঝোপঝাড় একটু বদলে গেছে। জায়গাটা কেমন যেন একটা গন্ধ নাকে আসছে, সুগন্ধি কিছু, তবে এর সাথে মিশে আছে বাজে একটা গন্ধ। সব মিলিয়ে অশরীরী এক আবহ ফুটে উঠেছে আস্তে আস্তে। গন্ধটা কিসের? খুব স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল সে। আগরবাতির। পথ চলতে চলতে বলল আতর। কি? হ্যাঁ, এটা আমার বড় কবরস্থান, এটার ভিতর দিয়ে গেলে শর্টকাটে যাওয়া যায় আর কি। কবরস্থান শুনে সফার গা সমসম করে উঠল। এই ইনফর্মার তাকে এরকম রাতের বেলায় কবরস্থানের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। নিঃসন্দেহ লোকটা সাহস আছে, কিন্তু ভবতা জ্ঞান একবারেই নেই। জায়গাটা কবরস্থান শোনার পর থেকেই আপনা আপনি তার চোখ চলে যাচ্ছে আশেপাশে। এটা কোনোভাবেই এড়াতে পারছে না। এখন আবছা আবছা দেখতে পাচ্ছে ছোট ছোট ডিবির মতো মাটির স্তূপগুলো। ওগুলোর নিচেই শায়িত আছে মৃতরা। রাইতে কোনো কবর দিছে মনে হয়, মুর্দার লোকের আগরবাতি চালায় গেছে, আতর বলল। সফা কিছু বলল না। ভূতের ভয় থাকুক বা না থাকুক, কবরস্থান দিয়ে রাতের বেলায় হেঁটে যাওয়াটা মোটো স্বস্তিকর ব্যাপার নয়। আতর আলীর উপর রাগ করেই জোরে জোরে পা চালাতে লাগলো সে। এখান থেকে যত দ্রুত বের হওয়া যায় তত স্বস্তির ব্যাপার। আচ্ছা, ওই লোকের নাম কি? জোরে জোরে পা চালিয়ে আতরের ঠিক পাশে এসে বলল সে। নাম তো একখান মাশাল্লাহ, কি আর কমো, উল্টাইলেও যা, সোজা করলেও তা। কি বলো? বিস্মিত সফা কথাটা শেষ করতে পারল না। আতর! চিৎকার করে উঠল সে। ভারসাম্য হারিয়ে বাম দিকে কাত হয়ে পড়ে গেল। ডান হাত দিয়ে আতরের কাঁধ ধরার চেষ্টা করলেও ব্যর্থ হলো সে।
মাটিতে আছড়ে পড়ার আগে তার মনে হলো কয়েক মুহূর্তের জন্য শূন্যে ভেসেছিল। মৃদু ভলিউমে যে গানটা বাজছে সেটার কথাগুলো খুব খেয়াল না করলে বোঝা যাবে না, তবে তাতে কোনো সমস্যা নেই, সবটাই তার মুখস্থ। সাধারণত এভাবে রকিং চেয়ারে দোল খেতে খেতে গান শোনার সময় বিড়বিড় করে গানের সাথে ঠোঁট মেলায়, তবে আজ তার ঠোঁট জোড়া পুরোপুরি স্থির। চোখ দুটো শূন্যে নিক্ষেপ করে ভেবে যাচ্ছে। আস্তে করে চেয়ারের পাশ থেকে কফি টেবিলের উপরে রাখা গ্লাসটা হাতে তুলে নিল। অন্ধকারেও বোঝা যাচ্ছে লাল টকটকে তরলে ভর্তি ওটা। গ্লাসটা নাকের সামনে নিয়ে গন্ধ নিল প্রথমে, তারপর চুমুক দিয়েই বন্ধ করে ফেলল দু চোখ। লাল তরল মুখের ভেতরে কিছুক্ষণ রেখে দিয়ে অনুভব করল এর স্বাদ, গন্ধ। আনমনেই আলতো করে মাথা নেড়ে সায় দিল যেন। গলা দিয়ে লাল তরলটা নামিয়ে দিয়ে চোখ খুলল সে। আকাশে ভেসে থাকা চাঁদের দিকে তাকালো। 3 দিন পর পূর্ণিমা হবে। চাঁদটা এখন পূর্ণতার পথে। অল্প কিছু বিচ্ছিন্ন মেঘের টুকরো চাঁদটাকে আড়াল করে দিয়েই পরক্ষণেই চলে যাচ্ছে। দোতলা বারান্দায় বসে রকিং চেয়ারে দোল খেতে খেতে দৃশ্যটা দেখতে মনোরম লাগছে। গ্লাসটা সরিয়ে গভীর করে নিঃশ্বাস নিল। সদ্য ফোটা হাসনাহানা ফুলের গন্ধে তার বাগানটা অপার্থিব হয়ে উঠেছে। সে জানে হাসনাহানা ফুলের গন্ধ মিষ্টি, যেমন গোলাপের গন্ধ নোনতা আর জংলি ফুলের গন্ধ তেতো। প্রকৃতির প্রতিটি গন্ধেরই এরকম স্বাদ রয়েছে। একটি গন্ধ আরেকটি গন্ধের সাথে মেশানো যায়, একটি স্বাদের সাথে আরেকটি স্বাদেরও মিশ্রণ হয়। তবে মানুষ গন্ধের ব্যাপারে সবচেয়ে আনাড়ি। শব্দ, স্বাদ, দৃষ্টি, স্পর্শ এগুলোর ব্যাপারে মানুষ যথেষ্ট ওয়াকিবহাল। এবং শব্দকে 6টি সুরে বেঁধেছে, সা রে গা মা পা ধা নি সা। আর স্বাদকে টক, ঝাল, মিষ্টি, নোনতা আর তেতো এই 5টি ভাগে ভাগ করেছে। জগতে সকল রঙকে 7টি রঙে ভাগ করেছে মানুষ। আর স্পর্শ সবচেয়ে স্থূল ইন্দ্রিয়। গরম, ঠান্ডা, নরম, কোমল, শক্ত, তরল, বায়বীয়, এর বাইরে আর কোনো অনুভূতি নেই। কিন্তু গন্ধের বেলায় এসে বিপাকে পড়ে গেছে। গন্ধ কয় প্রকার কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। মুচকি হাসল সে। ভালো করেই জানে এর কারণ কি। গন্ধ সবচেয়ে বিভ্রান্তিকর। এটা বাতাসে ভেসে বেড়ায়, নানা রকম গন্ধের সাথে মিশে যায়। এই মেলামেশাকে কখনোই থামানো যায় না। অদৃশ্যভাবে সবার অগোচরে ঘটে যায়। সেজন্য আলাদা করাটা খুব কঠিন হয়ে পড়ে। শৈশব থেকে মানুষ গন্ধ নেবার ইন্দ্রিয় নাক নিয়ে বিভ্রান্তির মধ্যে দিয়ে বেড়ে ওঠে। এই জগতের প্রায় সব কিছুরই গন্ধ রয়েছে। সেগুলো ভেসে বেড়ায় বাতাসে, আর বাতাস মানেই সর্বত্রগামী। ফলে প্রকৃতিতে এক একটি গন্ধ খুব বেশি সময় নিজস্বতা ধরে রাখতে পারে না। স্বাদ পুরোপুরি জিভের উপর নির্ভর করে। শব্দ নির্ভর করে কানের উপর, দৃষ্টি নির্ভরতা চোখেতে। একদিক থেকে দেখলে স্বাদের ব্যাপারটা বেশ নিশ্চিত। টক, ঝাল, মিষ্টি, নোনতা, তেতো এইসব স্বাদের পার্থক্য বোঝাটাও খুব কঠিন কিছু নয়। 5টি স্বাদের মধ্যে বেশ ভিন্নতার কারণে আলাদা করতে খুব একটা অসুবিধা হয় না। একটি স্বাদকে আরেকটির সাথে মিশিয়ে তৈরি করা হয় নতুন স্বাদ। মিষ্টির সাথে মিষ্টি, এটা ভারসাম্য তৈরি করে। কিন্তু প্রকৃতিতে শুধু ভারসাম্য আর সাজুজ্যই তো মেলে না। হ্যাঁ, বৈপরীত্য তো দেখা যায় বিভিন্নতা। ডিজাইনাররা একে বলে কন্ট্রাস্ট। ভারসাম্যের ঠিক উল্টো, কিংবা আদৌ ভারসাম্যপূর্ণ নয়। টকের সাথে ঝাল, ঝালের সাথে মিষ্টি, টকের সাথে মিষ্টি, মিষ্টির সাথে নোনতা, নোনতার সাথে ঝাল, সবই সম্ভব। শুধু দরকার সীমাটুকু বোঝা। ঝালের রয়েছে একটি নির্দিষ্ট সীমা,
মিষ্টি, টক, নোনতা সব কিছুরই সীমানা আছে। কে কার সীমানায় কতটুকু অনুপ্রবেশ করবে সেই পরিমিতিবোধ থাকতে হবে, নইলে বিপর্যয়। এই বিপর্যয় উভয়ের জন্যই। আজ হঠাৎ করে একজন সীমানা লঙ্ঘন করেছে, তাকে অসহায় আর দুর্বল এক নারী ভেবেছে, মনে করেছে তার সাথে যা ইচ্ছে তাই করা যাবে। লোকটার ধারণাই নেই সে কত বড় ভুল করেছে। তবে এ নিয়ে সে দুশ্চিন্তা করছে না। দুশ্চিন্তা করার মতো নার্ভ বহুকাল আগে এক অবিশ্বাস্য ঘটনার মধ্য দিয়ে হারিয়ে ফেলেছে সে। আর একটু চুমুক দিয়ে পাশের টেবিলে রেখে দিল গ্লাসটা। বাঁকা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। বিপদের সবটুকু, বিপর্যয়ের সবটুকু সীমা লঙ্ঘনকারীর জন্য বরাদ্দ। আতর, আতর! হায় হায় রে, হায় হায়! গর্তের ওপর থেকে আতর আলীর কণ্ঠটা শুনতে পেল সফা। কব্বরে ফেরে গেছেন দেখি। কথাটা শুনে তার গায়ে পশম দাঁড়িয়ে গেল। কবরে? নরম আর ভেজা মাটির সাথে তার গালে আর দু হাতে লেগে আছে কঙ্কালের মতো কিছু। সারা শরীর গুলিয়ে উঠল সঙ্গে সঙ্গে। আমি কি পচা কলা লাশের উপর পড়ে আছি? সঙ্গে সঙ্গে ধরফর করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই টের পেল আতর আলী তার ডান কাঁধে হাত রেখেছে। ভাইজান, আবার হাতটা ধরেন, জলদি উঠে আসেন। ইয়া! ইনফরমারের হাতটা শক্ত করে ধরল সে। গর্ত থেকে উঠে আসার পর বুঝতে পারল শরীরে কিছু কাঁটা লেপটে আছে। ইয়া ভাইজান, চোট পান নাই তো? না। তাতে দাঁত পিষে বলল সফা। এক্ষুনি ধুতে হবে এগুলো। গায়ের কাদা দেখিয়ে বলল। কবরস্থানে কাঁদা নিয়ে ঘুরে বেড়াবার কোনো চিন্তা করতে পারছে না সে। আহেন ভাইজান, এদিকে আহেন। আতর তার হাতটা ছেড়ে দিয়ে বলল, সামনে একটা, এই যে একটু সামনে একটা খাল আছে, ওই নিয়ে ধুয়ে নিয়ে। রাগে ক্ষোভে সারা শরীর কাঁপছে তার, কিন্তু মুখ থেকে কিছুই বলল না। এ বেটা ইনফরমার শর্টকাট মারতে গিয়ে কবরস্থানের ভেতর দিয়ে না এলে এভাবে কবরে গিয়ে পড়তে হতো না। ওখানে কঙ্কাল আছে মনে হলো। খোলা কবরের দিকে ইঙ্গিত করে বলল সে। আরে না, এটা তো নতুন কবর, এই যে দেখেন, জবাব দিল ইনফরমার। কবরের এক পাশে আলগামাটির স্তূপ দেখালো হাত দিয়ে। হাফ ছেড়ে বাঁচল সফা। সম্ভবত আতঙ্কের কারণে সে মনে করেছে কবরের ভেতরে কঙ্কাল রয়েছে। এগুলো হয়তো গাছের ডালপালা হতে পারে কিংবা অন্য কিছু। এমন সময়ে গাছের পাতা নড়ার শব্দে চমকে উঠল সে। শব্দটা উৎসর দিকে তাকালো। তাদের থেকে 10 হাত দূরে একটা বড় গাছ, ডালপালা ছড়িয়ে আছে মাথার উপর। গাছটার চারপাশে কবরের সারি। কে ওখানে? গাছটা দেখিয়ে বলল। ওই আনে আবার কে? বুঝতে না পেরে বলল আতর। ইয়া, আপনি কিছু শুনতে পাননি? আমার তো মনে হচ্ছে গাছের আলের কেউ আছে। আতর চোখ কুচকে তাকালো সেদিকে। অন্ধকারে বেশি কিছু দেখারও নেই। আরে না, অবশেষে বলল সে। কবরস্থান না এলে সবার এরম মনে হয়, এটা হইল মনের ভুল। আক্ষেপে মাথা নাড়ল সফা। আসলেই তার মনের ভুল কিনা বুঝতে পারছে না। কবরস্থানে হাঁটতে হাঁটতে কিছু থাকে না, থাকে বাগডা, শিয়াল, ওইসব জানোয়ার আর কি। একটু থেমে আতর আবার বলল, আহেন সামনে আগে। সফাও চাইছে কবরস্থান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যেতে। ইনফরমারের পাশাপাশি আবার হাঁটতে শুরু করলো সে। ফালুক বলাটা না আজিব কি সিনেমা, বুঝলেন? হাঁটতে হাঁটতে বলল ইনফরমার। আল্লাহর পথে অ্যাডভান্স কবর খুঁজে রাখা দেয়। অ্যাডভান্স কবর খুঁজে রাখা মানে? অবাক হলো সফা। আর ফালুটাকে? ফালো ফালো এলো এই কবরস্থানের ঘর খুঁজে আর কি, বলতে শুরু করলো ইনফরমার। ফলাটার বেড়ে নেই, একটু প্রবলেম আছে। ফালু কিংবা খালু, কারোর ব্যাপারেই তার কোনো কৌতূহল নেই।
যত সব ফালতু লোকজন। হাতে পায়ে লেগে থাকা কাদাগুলোর জন্য সারা শরীর গুলিয়ে উঠেছে। লম্বা লম্বা পা ফেলে আতর আলীর পাশে চলে আসার সময় অন্ধকারে খেয়ালই করেনি সরু রাস্তার পাশে সদ্য করে একটি কবর ছিল। সেই খোলা কবরে বাম পাটা দিতে ভারসাম্য সে ধরে রাখতে পারেনি। ইয়া ভাইজান, সুন্দরপুরের অনেকেই কিন্তু ফালুরে খুব কামের লোক ভাবে, তারা খুব মান্যগণ্য করে। বাড়িতে কেউ বিমারে পড়লে ওরে নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ায়, যেন ফালো তাকে রুগীর লাগিয়া অ্যাডভান্স খবর না দেয়। এইটারে আপনি গুজো করবার পারেন। সফা হুঁ হা কিছু বলল না। সে জানে প্রতিটি গ্রামে এরকম কিছু না কিছু কামের লোকজন থাকে। অর্ধেক গ্রাম তাকে মানে, আর বাকি অর্ধেক গ্রাম তার ব্যাপারে আধো অবজ্ঞা আর সন্দেহ পোষণ করে। এদেরকে ঘিরে এক একটি কিংবদন্তি ঘুরে বেড়ায় গ্রামের চৌহদ্দির মধ্যে। বড়জোর আশেপাশের কয়েকটি গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে সেটা। তারপর কামেলদের কেরামতি আর দৌড়ায় না। এ দেশে কেরামতি সম্পূর্ণ বাবা হওয়াটা খুব সহজ। একজন মস্তিষ্ক বিকৃত মানুষও উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি করলে বাবা হয়ে যেতে পারে। ফোলাটা জানি কেমতে যাই না যায়, গ্রামে কেডা মরবো আর কেডা মরবো না, এর লেগে আগের থেকে অ্যাডভান্স খবর খুঁজতে রাখ। শালার পরে অ্যাডভান্স খবর করার অভ্যাস, মনে মনে বলল সফা। এসব তার ছাড়া লোকজনের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। সে নিশ্চিত এই ফারা লোকটি চতুর জ্যোতিষী, ভণ্ডপীর আর সাধু বাবাদের মতোই কেউ একজন হবে। নিজের চাতুর্য আর গ্রামের লোকজনের বিশ্বাসের দুর্বলতাই যাদের একমাত্র সম্ভব। ওর অ্যাডভান্স খবর খুঁতার কথা বললে গ্যারাবের বুড়াবুড়ি ঘর ধক্কাপনি শুরু হয়ে যায়। আর সে বেটা বেটি বিমার হয়ে বিছনায় পড়ে আছে, ওর তো পাতলা বেখানো শুরু হয়েছে। বারবার খালি দরজার দিকে তাকাই যায় আজরাইল আইল কিনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সফা। এসব কথাবার্তায় বিরক্ত হয়ে উঠছে সে। এখন পর্যন্ত ফালুর অ্যাডভান্স খবর খোদার খবর মিস হয় নাই, প্রশংসার সুরে বলল আতর। জীবিত অবস্থায় কবরে পতিত হবার বিচ্ছিরি অভিজ্ঞতা লাভ করার পর এসব গাঁজা করে গল্প শুনতে ইচ্ছা করছে না তার একদম। ফালুর শতভাগ রেকর্ড অক্ষুণ্ণ থাকবে কিনা সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তো আইজ মনে হয় মিস হইব ভাইজান, রাইট তো মেলা হইছে, এখনও তো কোনো মরার খবর নেই। আর কত দূর? অধৈর্য হয়ে জানতে চাইল সফা। ফালু সংক্রান্ত আলাপ থেকে তাদের গন্তব্যের দিকে মনোযোগ ফেরাতে চাইছে। ও ওই মাস্টারের ভিটা ওই যে দেখা যাইতেছে আর কেন চলতেছে করে। একটু দূরে মিটমিট করে লালচে আলো জ্বলতে দেখলো সে। আমি খালের কথা বলছি, আগে হাত পা ধুতে হবে। ও আচ্ছা, ইনফর্মার বললো বলছি ওইটা মাস্টারের ভিটার একটু আগে আর কি খালটা। সফার কথা বাড়ালো না, জোরে জোরে পা চালাতে লাগলো। এই যে ভাইজান আয়া পড়ছে, এই তো সামনে। আতর আর সফা যখন কবরস্থান থেকে বের হয়ে যাচ্ছে তখন তাদের অলক্ষ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে আবছায়া এক মূর্তি গামছা মুখে পেঁচিয়ে বড় সড়ো জামরুল গাছের আড়াল থেকে চুপচাপ দেখে যাচ্ছে। দুজন মানুষের অবয়ব মিলিয়ে গেলে গাছের আড়াল থেকে বের হয়ে এলো সে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সিদ্ধান্তহীনতায়, তারপর এগিয়ে গেল খোলা কবরের দিকে।